একনেকে 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন। সময় বেঁধে দিয়ে কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয় জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 4,097 কোটি 23 লাখ টাকা, প্রকল্প ঋণ 7,328 কোটি 95 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 1,106 কোটি 10 লাখ টাকা। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টা ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সময় বেঁধে দিয়ে কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয় উল্লেখ করে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমির সহ 7 কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে। আজ পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা সহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আজ সচিবালয়ে গণ অভ্যুত্থানে আহত নিহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তী সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ। তাদের বিষয়টি নিয়ে অতি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এই সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। এই নীতিমালার অধীনে আহত নিহতদের যাবতীয় সহায়তা দেয়া হবে। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ উপস্থিত ছিলেন। সরকার ইতিমধ্যেই তাদের চিকিৎসা সুবিধা সর্বত্র দেশে এবং বিদেশে সরকার আয়োজন করছে ডাক্তারদের পরামর্শ অনুসারে। একইভাবে শহীদদের ব্যাপারেও সরকার অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে, তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। একইভাবে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও সরকার দ্রুত তালিকা করছে, এটার ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারব। এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে এবং এই অধিদপ্তরের নিরিখে এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে, তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধাদি দেওয়া হবে। এগুলি সুনিবদ্ধভাবে সরকার অত্যন্ত নিবিড়ভাবে দ্রুততম সময়ে সম্ভব এই সমস্ত কাজগুলি সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু কাগজে কলমে নয়, বরং প্রকৃতভাবে উদ্ধার করা হবে ঢাকার দখল হওয়া খালগুলো। বাধা এলেও সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সকালে মিরপুরের বাউনিয়ায় 6টি খালের উদ্ধার কার্যক্রমে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, খাল খনন শেষ করার পর এলাকা ভিত্তিক কমিটি করে দেয়া হবে রক্ষণাবেক্ষণের জন্য। চলতি বছরের বর্ষার আগে আরও 9টি খালের পুনরুদ্ধারের কাজও শুরু করা হবে। পরে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, স্বল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, তবে একটি রূপরেখা করা যেতে পারে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় জনসাধারণেরও সচেতনতা দরকার বলেও মনে করেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। আপনার সিওয়েজ কানেকশন 53 বছরে হয়নি, এখন আপনি 5 মাসে কেমন করে ফেলবেন? কিন্তু ইন্টারিম কোনো সলিউশন আছে কিনা আমরা সেটা খুঁজছি। আশা করি এই দুর্গন্ধ থেকেও কিছুটা হলেও আমরা মুক্তি দিতে পারবো। আমরা খুব দ্রুত আরো বাকি যেসব জায়গাগুলো বেদখল হয়ে আছে সেটা উদ্যোগ নিচ্ছি উদ্ধারের জন্য। খাল, বিল, নদী, নালা দখল মুক্ত করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ চলমান থাকবে। এই খালগুলোকেই পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক, যার অধীনে 19টি খালকে পুনরুদ্ধার করা হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল 9টার পর শুরু হয় মোনাজাত। এবার মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া আত্মশুদ্ধির জন্য বারবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। এদিকে আল্লাহর নৈকট্য লাভের আশায় ভোর থেকে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কেউ পায়ে হেঁটে, কেউ গণপরিবহনে, কেউ বা ট্রেনে চেপে যান টঙ্গীর তুরাগ তীরে। সকালে বয়ান করেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান। এরপর মাওলানা ইব্রাহিম দেওলা তার বয়ানে ঈমান, আকিদা পালনের বিষয়ে আলোচনা করেন। তাদের সেই বয়ান বাংলায় ভাষান্তর করে শোনানো হয় মুসল্লিদের। এই বছর মোট 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। শুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। এরপর আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো এলপি গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন এই দাম সন্ধ্যা 6টা থেকেই কার্যকর করা হয়েছে। এর আগে গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত 14 জানুয়ারি এই মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা পুনর্নির্ধারণ করা হয়। কোচকাঞ্চন একাডেমির উদ্যোগে ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন বিজনেস ব্রেকথ্রো সামিট 2025। রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই সামিটে সারা দেশ থেকে 3000-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন কোচকাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে কোচ কাঞ্চনের 6ষ্ঠ বই ব্রেন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এবারে জেলা সংবাদ। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটাও নিশ্চিত করা হবে। দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ এবং বিতর্কহীন ভোটার তালিকা দরকার। এর অংশ হিসেবে কমিশন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। এই সময় ভোটার তালিকা হালনাগাদের সময় সঠিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিদ্যুৎ বিল সংক্রান্ত কিছু বিষয় বলা হয়েছে। দেখেন, এগুলো সবই হচ্ছে দুটো জিনিস চেক করা হয়, ব্যক্তির আইডেন্টিটি এবং ব্যক্তি কোন এলাকায় বসবাস করেন সেটা নিশ্চিত করা।
আমাদের হাতে এর বাইরে খুব একটা বেশি মেকানিজম আছে ব্যাপারটা তা না। এখানে কতগুলো ডকুমেন্টের ব্যাপারে আমরা একটা ধারণা দিয়ে দিয়েছি, এটার ব্যাপারে একটা পরিপত্র জারি করা হয়, সেই পরিপত্রের আলোকে তারা কাজ করে থাকেন। তবে এটি একটি ঐচ্ছিক ডকুমেন্ট, তার অপর ডকুমেন্ট যদি পুরা হয়ে যায় এটা না হলেও কোনো সমস্যা নাই, কোনো না কোনো তো একটা সার্টিফিকেশন লাগবে তাকে আমাদেরকে অন্তর্ভুক্তির জন্য। তবে সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন এটা নিশ্চিত করা হবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকরা। এই সময় সড়কে আলু ফেলে বিক্ষোভ করেন তারা। সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, সেখানে সমাবেশও অনুষ্ঠিত হয়। এই সময় ক্ষুব্ধ কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোতে 4 টাকা ভাড়া দিতে হতো, এবার তা বৃদ্ধি করে 8 টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন, তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। এই সময় দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চলতি ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করা হবে, সেই লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র জনতার সঙ্গে আলোচনা করা হয়েছে, অতি দ্রুতই রাজনৈতিক দল ঘোষণা হবে। এই সময় খুনিদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। যে আমরা বলেছি আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব, সেই লক্ষ্যেই আমাদের কাজকর্ম চলতেছে এবং ভালোভাবেই চলতেছে। আমরা আন্দোলনের সকল অংশীজন, ছাত্র জনতা, পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো এবং একটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সিরাজগঞ্জের ফুলজোর নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, সকালে দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে আসা ডুবুরি দল ফুলজোর নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় নদীর ঝাটিবেলায় এলাকা থেকে 2টি মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় উদ্ধার করা হয় আরও 1 শিক্ষার্থীর মরদেহ। এই নিয়ে মোট 3 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলো। শনিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলায় গ্রামের ফুলজোর নদীতে গোসলে নেমে এই 3 শিক্ষার্থী নিখোঁজ হন। যাচ্ছে খেলার সংবাদে। আগামীকাল থেকে শুরু হবে বিপিএল এর প্লে অফ রাউন্ড। ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের হাই ভোল্টেজ ম্যাচের মাধ্যমে নির্ধারিত হয়েছে প্লে অফে কারা কাদের মুখোমুখি হবে। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের 2য় স্থান দখল করে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগাং। এদিকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফরচুন বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা আগে থেকে নিশ্চিত থাকায় আগামীকাল তারা মুখোমুখি হবে চিটাগাং কিংসের। অন্যদিকে রংপুর রাইডার্স পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত তারা 3য় স্থানে নেমে এসেছে। ফলে এবার প্লে অফে খুলনা টাইগার্সের বিপক্ষে তাদের যাত্রা শুরু হবে এলিমিনেটর ম্যাচ দিয়ে। প্রথম কোয়ালিফায়ারে যারা জয়ী হবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে, আর পরাজিত দল আবার 2য় কোয়ালিফায়ারের সুযোগ পাবে, যেখানে তাদের মোকাবেলা করতে হবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলকে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নেমে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতিও। গতকাল প্রাইড পার্ক স্টেডিয়ামে ডার্বি কাউন্টির মুখোমুখি হয় শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে স্বাগতিকদের 1-0 ব্যবধানে হারায় শেফিল্ড। এদিন হামজা ম্যাচে বল স্পর্শ করেছেন 61 বার, পাস বাড়িয়েছেন 80%, লম্বা করে বল বাড়ানোর চেষ্টায় সফল হয়েছেন 4 বার,
গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন 5 বার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন 3 বার এবং প্রতিপক্ষের পাস দেয়া বল আটকে দিয়েছেন 2 বার। এছাড়া এদিন ম্যাচে ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড় হামজাকে ট্যাকল বা ড্রিবলও করতে পারেনি। এমন পারফরম্যান্সের পরই ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। একনেকে 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন। সময় বেঁধে দিয়ে কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয় জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।